আচ্ছা বলুন তো, ক্যান্সার কেন হয়? ক্যান্সার কিসের জন্য হয়? কোনো জীবাণুর আক্রমণে? কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে? বলুন তো। এমনি আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের রোগে আমরা আক্রান্ত হই। জ্বর, ডায়রিয়া, কখনো কখনো জটিল কোনো রোগ। আসলে প্রত্যেকটা রোগের পিছনে কিছু না কিছু কারণ থাকে। কিন্তু ক্যান্সার যে কেন হয়, এটা যে কোন জীবাণুর আক্রমণে হয় বা কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়, এটা অনেক শিক্ষিত লোকেরাও আমরা অনেকেই জানি না যে আসলে কোন জীবাণুটার আক্রমণে ক্যান্সার হয়। যেখানে বাংলাদেশের একটা মেজর অংশ দারিদ্র সীমার নিচে বাস করে, সেখানে তারা কিভাবে জানবে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে ক্যান্সার হয়? ক্যান্সার কোন জীবাণুর জন্য হয় সেটা বলার আগে আমি আসলে একটা ছোট্ট উদাহরণ থেকে শুরু করছি। একটা বাচ্চা যখন জন্ম নেয়, একটা একদিন বয়সী বাচ্চা, এতটুকু একটু দেখতে, ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছর, ৫ বছর, ১০ বছর। একটা সময় সে আপনাকে ছাড়িয়ে যাবে অনেক সময়। সে কিভাবে বড় হতে থাকে? সৃষ্টিকর্তার একটা বিশাল লীলা খেলা। আসলে আমাদের শরীর তৈরি অসংখ্য কোষ দিয়ে। ইংরেজিতে আমরা এটাকে বলি সেল বা বাংলায় বলি কোষ। এই কোষগুলো প্রকৃতির নিয়মে ১ টা থেকে ২ টা, ২ টা থেকে ৪ টা, ৪ টা থেকে ৮ টা এভাবে বাড়তে থাকে। সায়েন্সের ভাষায় আমরা এটাকে মাইটোসিস বা মিওসিস যাই বলি না কেন, সাধারণ ভাষায় এটা বাদ দেন। কিন্তু এই যে একটা নিয়ম অনুযায়ী বাড়তে থাকে এবং এই বাড়তে থাকার কারণেই, নিয়মটার কারণেই কিন্তু একটা একদিন বয়সী বাচ্চা একটা সময় আপনাকে ছাড়িয়ে যায়। এই যে নিয়মটা, এই নিয়মটা কে ঠিক করে দিয়েছেন? এটা আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সেই পরম করুণাময়, তিনি ঠিক করেছেন। এটা আমাদের জেনেটিক্সের ভেতরে লেখা থাকে। আমাদের যে জিন রয়েছে, সেই জিনের ভেতর লেখা থাকে আমি কিভাবে আমার শরীরটা বাড়তে থাকবে। এখন কোনো একটা সময় যদি এই নিয়মের ব্যত্যয় ঘটে, এটা বেশিরভাগ ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্স এবং অনেক অনেক ক্ষেত্রে এটা জেনেটিক্যালও হতে পারে, যে নিয়মের ব্যত্যয় ঘটলো এবং এই যে কোষের বিভাজনটা, এটা একটা নির্দিষ্ট নিয়মের বাইরে চলে গিয়ে অপ্রত্যাশিতভাবে বাড়তে থাকলো। ১ টা থেকে ২ টোর বদলে ৪ টা হয়ে গেল। যেখানে কন্ট্রোল থাকার কথা, সেখানে অনিয়ন্ত্রিতভাবে কোষগুলো বাড়তে থাকলো। দিস ইজ দ্য পয়েন্ট। এবং এটাই হচ্ছে ক্যান্সার। যখন আপনার শরীরের কোষগুলো নিয়মের বাইরে গিয়ে ১ টা থেকে ২ টো, ২ টো থেকে ৪ টা, বা যখন আপনার জেনেটিক্স আপনাকে বলবে যে এখানে স্টপ, কিন্তু সেই স্টপটাকে তারা না মেনে অনিয়ন্ত্রিত সাথে বাড়তেই থাকে, তখনই হয়ে যায়, প্রথমে সেটা ডাইভার্ট হবে একটা টিউমারে, ছোট্ট একটা টিউমারটা অনিয়ন্ত্রিতভাবে বাড়তে থাকবে। এবং এই টিউমারটার মধ্যেও আবার ২ ধরনের টিউমার হয়। একটাকে আমরা বলতে পারি ক্যান্সার ছাড়া, আরেকটা হচ্ছে ক্যান্সার সহ। ক্যান্সার সহ যেটাকে বলি ম্যালিগন্যান্ট, এবং সেই টিউমারটাই হয়ে যায় ক্যান্সার। সুতরাং এই ক্যান্সার আসলে কোনো জীবাণুর আক্রমণে হচ্ছে না, কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার আক্রমণে হচ্ছে না। এখানে কিছু এক্সটার্নাল ফোর্স, আপনার বাপ দাদা, নানা নানি, দাদা দাদি, তাদের কারো যদি ক্যান্সারের একটা ধারা থাকে, সেটা আপনার ব্লাডের মাধ্যমে চলে আসতে পারে আপনার শরীরে। আরেকটা হতে পারছে পরিবেশ দূষণ। আমরা বাংলাদেশে আছি, এখানে প্রচন্ড পরিমাণে পরিবেশ দূষণ হয়। তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ। আপনি যে রোদে বের হচ্ছেন, সেই রোদ আপনার শরীরে লাগছে, সেখান থেকে হয়ে যেতে পারে ত্বকের ক্যান্সার। বিভিন্নভাবে আপনার এক্সটার্নাল ফোর্স আপনাকে বাধ্য করছে আপনার শরীরে অনিয়ন্ত্রিতভাবে কোষগুলো বিভাজিত হতে। আসলে ক্যান্সার তো সেভাবেই হয়। আচ্ছা যাই হোক, ইন্ট্রোটা একটু বড় হয়ে গেল।
কিন্তু আমি চাই না, আমি মূল প্রসঙ্গে চলে আসতে চাচ্ছি। আমাদের আজকের টপিকস হচ্ছে ক্যান্সারের প্রথম ধাক্কা কিভাবে সামলাবেন। আসলে ক্যান্সার যে কার হয়, কার কখন হবে, এটা আমরা কেউ বলতে পারি না। আমাদের জন্ম, মৃত্যু, এরকমই নিয়তি, এসব বিষয়গুলোর মতোই ক্যান্সারও এরকম একটা হুট করে কখন যে চলে আসে, কার যে চলে আসে, এটা বলা সম্ভব নয়। সুতরাং এটা নিয়তির অমোঘ বিধান, এটা আমাদের মেনে নিতে হবে। আমরা যখন প্রথমেই আমাদের পরিবারের কোনো সদস্য বা আমি নিজের ক্যান্সারের ডাক্তার সন্দেহ প্রকাশ করেন আপনার ক্যান্সার হয়েছে, একটা বিশাল ধাক্কা, এই তো গেল। ফিলিংসটা এরকম, আপনি হত্যাকাণ্ডের আসামি, বিচারক আপনাকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিল, আপনি জানেন না কবে আপনার ফাঁসি হবে, ঠিক সেরকম একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে। কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, আমরা এমন একটা সময় বাস করছি, বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গেছে। মানসিক জোর এবং ভাগ্য যদি আপনার সাথে থাকে, আপনি সহজে মরবেন না। বর্তমান বিজ্ঞান আপনাকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, আপনি যদি চিকিৎসা শুরু করেন, আপনি ক্যান্সারে মারা যাবেন না। আপনি হয়তোবা অন্য কোনো সাইড এফেক্টে মারা যাবেন, কিন্তু ক্যান্সারে মারা যাবেন না। ইউ হ্যাভ টু বিলিভ দিস। এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনাদেরকে। সুতরাং যারা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের প্রতি আমার পরামর্শ রইল, মানসিকভাবে কখনো ভেঙে পড়বেন না। ফার্স্ট, এখন আপনি যদি ক্যান্সার জিনিসটা কি না বোঝেন, তাহলে তো মানসিকভাবে ভেঙে পড়বেনই। এবং মূলত আমার এই কারণে আজকের এই ভিডিও, আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিছু গাইডলাইন বা পরামর্শ যাই বলেন, বা মোটিভেশনাল স্পিচ যাই বলেন, সেটা দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। পবিত্র কোরআনে সূরা আল বাকারার আল্লাহ পাক বলেন, আর নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সুতরাং যারা আস্তিক, যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেই হোক না কেন, আপনাকে ওই একজনের উপর বিশ্বাস রাখতেই হবে, তিনি আপনাকে পরীক্ষা করছেন। আর যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন না, তারা অন্তত প্রকৃতিকে তো বিশ্বাস করেন। আপনার প্রকৃতি আপনাকে এই দুনিয়ায় আপনাকে সৃষ্টি করেছে, সেই প্রকৃতি আপনাকে পরীক্ষা করছে। সুতরাং ধৈর্য ধরতে হবে। ক্যান্সার মোকাবেলা করার একমাত্র ওয়ে হচ্ছে ধৈর্য। আমাদের নবী করিম রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যদি রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, তবে আল্লাহ তাআলা তার গুনাহগুলো এমনভাবে মাফ করে দেন, যেমন গাছ তার শুকনো পাতা ঝরিয়ে দেয়। বুখারী এবং মুসলিম এই দুটোতেই এই হাদিসটা আছে। সুতরাং আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনি প্রচন্ড পাপী, সৃষ্টিকর্তা রেগে আপনাকে ক্যান্সার রোগটা দিয়ে দিয়েছে, এটা ভাবার কোনো কারণ নেই। বিলিভ ইট, বিশ্বাস করুন। বিশ্বের শ্রেষ্ঠ একটা হসপিটালে আমি চিকিৎসা নিয়েছি। যখন দেখলাম কোলে 2-3 মাসের বাচ্চা, এখানে একটা ক্যানোলা, এখানে একটা ক্যানোলা, অসহ্য যন্ত্রণায় বাচ্চাটা কাতরাচ্ছে, দোষটা কার? এই বাচ্চাটা কি দোষ করেছিল? আপনি নিজেকে কেন ব্লেম দিচ্ছেন? সৃষ্টিকর্তা পরীক্ষা করছেন সেই বাচ্চাটির বাবা মাকে, আত্মীয় স্বজনকে, আমাদেরকে। সুতরাং ভেঙে পড়লে চলবে না।
আমাদেরকে ভেঙে পড়ে চলবে না। আল্লাহর উপর ভরসা রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে হবে, নিজের উপর ভরসা রাখতে হবে। তো শুরু করি। প্রথমেই বলেছি যে ক্যান্সার আমাদের কোষগুলোর অনিয়ন্ত্রিত বিভাজন। এগুলো জেনেটিক্যাল বা বিভিন্ন এক্সটার্নাল ফোর্সের কারণে হতে পারে। এটা যখন হয়ে যায়, আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে মেনে নিতে হবে যে না, আপনার রোগটা হয়েছে। এখন অনেক চিকিৎসা আছে, আপনাকে চিকিৎসা নিতে হবে, বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আপনি যদি একটা দিন বেশি বাঁচতে পারেন, সেটাই আপনার জন্য কৃতিত্ব। আপনার পয়সা নেই, কে আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করবে সেরকম ম্যান পাওয়ার নেই। নো, যিনি রোগটা দিয়েছেন তিনি এসব ম্যানেজ করে দেবেন। জাস্ট আপনাকে কনফিডেন্ট থাকতে হবে যে না, আমাকে বাঁচতে হবে। কিভাবে? ঠান্ডা মাথায়। সবচেয়ে বেশি যে মানসিক বল, সেটা আপনি রোগী, আপনার নিজেকে নিতে হবে। এরপর আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, এলাকাবাসী, আপনার জেলার লোকজন, আপনার বিভাগের লোকজন এবং দেশের দায়িত্ব কর্তব্য রয়েছে আপনার প্রতি। সেগুলো পরে আসছি আমি। প্রথমত আপনাকে শক্ত হতে হবে। ফার্স্টে আমাকে বাঁচতে হবে। আমার তো ফাঁসির মানে, আরে বাবা, প্রত্যেকের মৃত্যু নির্ধারিত। আপনি জন্মেছেন, আপনাকে মরতে হবে। আপনার পাশে যে বসা লোকটা, সে যে রাস্তায় বেরিয়ে রাস্তার গাড়ি নিচে পড়বেন, আপনি গ্যারান্টি দিতে পারেন? সুতরাং নো, মনের জোর হালারে চলবে না, প্রয়োজনীয় মানসিক শক্তি অর্জন করতে হবে। নেক্সট, এরপর আসুন আপনার চিকিৎসা। দেয়ার আর ভ্যারাইটিস অফ চিকিৎসা। আপনি আসলে কোনটার উপর ভরসা রাখবেন, এটা ডিপেন্ড করে আপনার জ্ঞানের উপর। এখানে একটা বিষয় আছে, দেখেন, আমরা এই দুনিয়াতে এসেছি, আমাদেরকে চেষ্টা করতে হবে। শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর ভরসায় বসে থাকলে হবে না। আপনি যদি রেল লাইনে দাঁড়িয়ে থাকেন, বলেন একটা ট্রেন আসছে, সৃষ্টিকর্তা আপনাকে বাঁচাবে, ট্রেনটা কিন্তু আপনাকে ফ্লাইট করে দিয়ে চলে যাবে। আপনাকে সেখান থেকে সরে দাঁড়াতে হবে। সুতরাং আপনাকে চিকিৎসা পরিকল্পনা করতে হবে। আমি এই বিজ্ঞানের যুগে অ্যালোপ্যাথি চিকিৎসা ছাড়া আমি অন্য কোনো চিকিৎসাকে আমি গুরুত্ব দেই না। দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার। আপনার অন্য বিশ্বাস থাকতে পারে, হ্যাঁ, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস তো রাখতেই হবে। উনিই তো আপনাকে রোগটা দিয়েছেন, উনি আপনাকে সুস্থ করবেন, অথবা আপনাকে ওনার কাছে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? ভালোবেসে নিয়ে যাবেন। সুতরাং আস্তিকতাকে বাদ দিয়ে এবার দুনিয়াদারির বিষয়ে আসি। আপনাকে চিকিৎসা নিতে হবে, সঠিক চিকিৎসা। নো হোমিওপ্যাথি, নো আয়ুর্বেদিক, নো লতা পাতা, এসব দিয়ে হবে না। কোরোসেল পাতা এক ধরনের পাতা আছে, অনেকেই বলে, অনেকে পরামর্শ দিয়েছেন আমাকে খাওয়ার জন্য। আরে বাবা, ওটা তো একটা কেমিক্যাল। ওটার মধ্যে একটা কেমিক্যাল আছে যেটা ক্যান্সার দূর করে। আপনার শরীরে যে ক্যান্সার, সেই ক্যান্সারটা দূর করার উপাদান ওটার মধ্যে আছে কিনা আপনি জানেন? ক্যান্সার তো ভ্যারাইটিস ধরনের হয়, একটা দুইটা ক্যান্সার না, হাজার হাজার ধরনের ক্যান্সার। আমাদের শরীরে বিভিন্ন অর্গান, বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। কোনটার জন্য ওই কোরোসেল পাতা কার্যকর? আপনি কেন কোরোসেল পাতার পেছনে দৌড়াবেন? আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে। এখন আসুন আপনার আর্থিক সামর্থ্যের কথা বিবেচনা করুন। আপনার কতটুকু সামর্থ্য আছে, আপনি কোথায় যাবেন, কি করবেন, আপনার বাজেট অনুযায়ী আপনি চিকিৎসা প্ল্যান সাজান। পরম করুণার উপর অশেষ কৃতজ্ঞতা যে আমরা এমন একটা সময়ে বাস করছি। আজকে একটা খুবই সুখবর পেলাম। জাতীয় স্বাস্থ্য সংস্কার কমিশন একটা ভালো উদ্যোগ নিয়েছে। কতগুলা প্রস্তাবনা দেখলাম, সেখানে অনেকগুলো প্রস্তাবনা আছে, জানি না এটা শেষ পর্যন্ত হবে কিনা, কার্যকর হবে কিনা। যদি হয় তাহলে তো ভালো। বাংলাদেশে এখন
পিজি হসপিটাল থেকে শুরু করে সিএমএইচ, মহাখালী ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন অনেক ধরনের ক্যান্সার চিকিৎসা জন্য হসপিটাল, বিশেষত হসপিটাল আছে, সেখানে চিকিৎসা শুরু হয়েছে, ভালো চিকিৎসা হচ্ছে। আপনাকে সেখানে যেতে হবে। প্রথমত আপনার এক্স্যাক্টলি কোন ক্যান্সারটি হয়েছে এটা আইডেন্টিফাই করতে হবে। এটা আপনার ডাক্তার আপনাকে গাইডলাইন দেবেন, সেই অনুযায়ী প্রথমে হচ্ছে আপনার রোগটা কি সেটা নির্ধারণ করতে হবে, তারপর চিকিৎসা। একটু সময় সাপেক্ষ ক্যান্সার চিকিৎসাটা। আমি এ বিষয়ে আরো অনেকগুলো সিরিয়াল ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, আল্লাহ পাক যদি কবুল করেন দেব। তো সুতরাং প্রথমে আপনাকে আপনার রোগটা আইডেন্টিফাই করতে হবে। এখানে দুইটা বিষয় একটু মনে রাখবেন। এক, যদি আপনি ক্যান্সার পেশেন্ট হন বা ক্যান্সার পেশেন্টের রিলেটিভ হন, দুটো বিষয় খেয়াল রাখবেন। এক, ক্যান্সারের গ্রেড এবং স্টেজ খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের দেশে ডাক্তাররা কেন জানি তাদের জ্ঞানটা আমাদের সাধারণ জনসাধারণের সাথে শেয়ার করতে চান না, আমাদেরকে পুরা গণ্ডমূর্খ ভাবেন যে আমরা কিছুই বুঝি না। সরি টু সে, আছেন 100 জনের মধ্যে 5 জন 10 জন ডাক্তার ভালো আছেন, বাকি 90%ই ওই কাতারে। আই এম সরি টু সে, দিস ইজ ট্রু। যাদের ক্যান্সার হয়েছে, যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তারা বোঝেন, তারা জানেন এই সমস্যাটা কি। প্রথমত আপনাকে দুটো বিষয় জানতে হবে, ক্যান্সারের গ্রেড এবং ক্যান্সারের স্টেজ। প্রথমে আসুন ক্যান্সারের গ্রেড। হোয়াট ইজ গ্রেড? আপনার যে কোষগুলো যে বিভাজিত হচ্ছে, বড় মানে সমানে বেড়ে বেড়ে টিউমার হয়ে যাচ্ছে, এটা কি কোন স্পিডে যাচ্ছে, অ্যাগ্রেসিভ, কতটুকু প্রবলভাবে আপনার রোগটা ছড়িয়ে যাচ্ছে আপনার শরীরে, এই যে প্রাবল্য বা অ্যাগ্রেসিভনেস, এটাকে পরিমাপ করা হয় গ্রেড দিয়ে। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। ইন জেনারেল বিভিন্ন ধরনের ক্যান্সার আছে, ক্যান্সারের স্টেজিং গ্রেডিংও বিভিন্নভাবে হয়, কিন্তু ইন জেনারেল 4টা গ্রেড শুরু। গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, গ্রেড 4। প্রাবল্য, ক্যান্সার কতটুকু অ্যাগ্রেসিভ, সেটা হচ্ছে আপনার গ্রেড। এবার আসেন স্টেজে। স্টেজ, আপনার ক্যান্সার বডির যে কোনো অংশ থেকে শুরু হতে পারে। ধরা যাক আমার হাতে এখানে একটা টিউমার হলো, দিস ইজ দ্য প্রাইমারি সাইট। এটা হচ্ছে আপনার প্রাথমিক জায়গা যেখান থেকে আপনার ক্যান্সারটা শুরু হলো। আপনার এখানে একটা টিউমার আছে এবং টিউমারটা হচ্ছে ক্যান্সারাস। আর কোথাও শরীরের অন্য কোথাও পরীক্ষা করে দেখা গেল যে আর ক্যান্সার ছড়ায়নি, ওই জায়গাটার মধ্যে ক্যান্সার আছে, দিস ইজ স্টেজ 1। এখান থেকে ক্যান্সারটা যদি শরীর অন্য পার্টসে ছড়িয়ে যেতে থাকে, তখন এটাকে আস্তে আস্তে স্টেজ 2, স্টেজ 3 এবং স্টেজ 4। আমি এত কঠিন করে বলবো না। স্টেজ 4 সাধারণত কখন হয়? আমাদের শরীরের সবচেয়ে রোগ প্রতিরোধ করার যে জায়গাটা, সেটা হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার, আবার কলিজা যেটাকে বলি, কলিজা, এই লিভারে যখন টাচ করে যায়, তার মানে আপনি গ্রেড 4। অনেক ক্ষেত্রে লাং, মানে আমার ফুসফুস যেটা আমরা শ্বাস প্রশ্বাস নেই, এটা টাচ করে গেলে এটাও হয়ে যেতে পারে স্টেজ 4। বা আমাদের শরীরের যে হাড় রয়েছে, হাড্ডি রয়েছে, হাড্ডির ভেতরে যে মজ্জা থাকে, এই মজ্জার ভেতরে যদি ঢুকে যায় ক্যান্সার, এটাও স্টেজ 4। সুতরাং কখন স্টেজ 4 হয়ে যাবে এটা আপনি টের পাবেন না। ক্যান্সারের যদি আপনার গ্রেডটা বেশি থাকে তাহলে খুব দ্রুত ছড়িয়ে আপনার বিভিন্ন ডিস্টেন্স পার্টে চলে যাবে, তখন আপনাকে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি এখনো বলছি যে স্টেজ 4 থেকে পরম করুণাময়ের দয়ায় স্টেজ 4 ক্যান্সার নিয়ে আমি স্টিল নাও 11 বছর বেঁচে আছি। হাউ ইট ইজ পসিবল? বিকজ গ্রেড, আমার গ্রেড ছিল 1, লো অ্যাগ্রেসিভ। সুতরাং এটা ছড়াচ্ছে আস্তে, আমার মেডিকেশন পড়ছে, এটাকে স্টেবল করছে, আবার বাড়ছে, আবার কমছে, আবার মেডিসিন দেওয়া হচ্ছে, নো, আমাকে মারতে পারছে না। আল্লাহ পাক আমাকে নিচ্ছেন না, পরীক্ষার মধ্যে রেখে দিয়েছেন। তো সুতরাং স্টেজ এবং গ্রেডটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, রোগীর কন্ডিশনটা কি বুঝে যাবেন। তবে স্টেজ 4 বলেন, গ্রেড 4 বলেন, সেখান থেকে রোগী ফিরে আসার রেকর্ড এখন ভুরি।
আপনি যদি ভালো ডাক্তারের হাতে পড়েন, আপনি যদি ভালো হসপিটালের হাতে পড়েন, নো, ইনশাল্লাহ পরম করুণাময়ের দয়ায় আপনি ফিরে আসতে পারবেন। আপনাকে সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, অন্তর দিয়ে চাইতে হবে, আপনাকে সেটা আল্লাহ দিবেন, আপনার আল্লাহ আপনাকে দেবেন, এই কনফিডেন্স আপনাকে রাখতে হবে। নেক্সট, পরবর্তী পয়েন্ট হচ্ছে, আমি যেটা বলছিলাম, চিকিৎসার পরিকল্পনা আপনার সামর্থ্যের উপর বেসিস করে সাজাবেন। আপনি দেশে চিকিৎসা নেবেন, দেশে অনেক প্রাইভেট হসপিটাল আছে, ভালো ডাক্তার আছেন, তারা দেখবেন। আপনার যদি সামর্থ্য একটু বেশি হয়, আমাদের প্রতিবেশী অনেকগুলো কান্ট্রি আছে, সেখানে যেতে পারেন। এশিয়ার মধ্যে অনেক ভালো ভালো হসপিটাল আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে, আপনারা সেখানে যেতে পারেন। যেখানেই যান না কেন, আপনাকে মনে কনফিডেন্স না থাকলে আপনি চিকিৎসা টেকসই হবে না ভাইয়া। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে ক্যান্সার রোগীদের জন্য একজন ব্যক্তিগত নার্স থাকা অত্যন্ত জরুরি। একজন নয়, একাধিক। তাকে এমন সব চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়, তার কি বলবো, মানে বলতেই হয় ইজিলি, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করার মতো লোক আপনাকে সাথে রাখতে হবে, সেটা আপনাকে জোগাড় করতে হবে, আপনাকে ফ্যামিলি সাপোর্ট পেতে হবে। এখন অনেকেরই এই সাপোর্টটা থাকে না, আপনাকে হার্ট অ্যান্ড সোল ট্রাই করতে হবে, আপনার পরিবারের কেউ না কেউ আপনাকে সাহায্য করুক। আমি এটা প্রত্যাশা করি, সকলের জন্য প্রত্যাশা রইল। যারা আপনাকে আগলে রাখবেন, ভালোবাসা দিয়ে আগলে রাখবেন, আপনাকে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন, সেরকম নার্স আপনাকে সবসময় পাশে পেতে হবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে যে, আপনি যখন এই যে চিকিৎসা শুরু হয়ে যাবে, ক্যান্সার মানে এটা স্টেজিং, গ্রেডিং এগুলো বের করার আগ পর্যন্ত বেসিক্যালি যারা চিকিৎসা শুরু করে দেয়, নো, দ্যাট ইজ দ্য নট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। ভালো চিকিৎসা যেখানে হয়, ভালো ডাক্তার বা প্রতিষ্ঠান আপনার পুরোপুরি রোগটা নির্ণয় করার আগ পর্যন্ত একটা প্যারাসিটামল পর্যন্ত আপনাকে দেবে না খেতে, যতক্ষণ পর্যন্ত আপনার রোগটা পরিপূর্ণভাবে আইডেন্টিফাই না হচ্ছে। সুতরাং আপনাকে সেটা মনে রাখতে হবে। হুট করে গেলেন যে আপনার ক্যান্সার হয়েছে, কালকেই বললো কেমো দিয়ে দাও, রেডিও দিয়ে দাও, হবে না। এটা চিকিৎসা না, এটা ক্যান্সারের চিকিৎসা না। আপনার রোগটা পরিপূর্ণভাবে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই ধরনের রোগ, সেই ধরনের ক্যান্সারটাকে দূর করার জন্য কি কি ধরনের থেরাপি রয়েছে, কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেটা ডাক্তার আপনাকে বলবেন। এবং আপনার স্বাধীনতা রয়েছে যে আপনাকে ডাক্তার একাধিক ট্রিটমেন্ট প্ল্যান দিতে পারেন, একাধিক চিকিৎসা পদ্ধতি আপনাকে দিতে পারেন, সামর্থ্য অনুযায়ী আপনি বেছে নেবেন আপনার কোনটা আপনার সামর্থ্য রয়েছে। ভালো চিকিৎসালয় এই সুযোগটা রোগীকে দেয়, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার চিকিৎসা পদ্ধতি বেছে নেবেন। হয়ে গেল। সাধারণত কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি হতে পারে? সাধারণত প্রথমেই যেটা হয়, একটা প্রাইমারি হচ্ছে যে, যদি টিউমারটা, মানে যেটা ক্যান্সারাস টিউমার, বডির যে পার্টসেই থাকে, আমি স্পেসিফিকলি কোনো ক্যান্সারের কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি। প্রথমে হচ্ছে ওই ক্যান্সার জায়গাটা ফেলে দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট চিকিৎসা পদ্ধতি, সার্জারি করে ফেলে দিতে হবে। এখন অনেক জায়গায় হুট করে সার্জারি করে ফেলে। আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, 11টা বছর বেঁচে আছি, আমার চোখের সামনে অসংখ্য রোগী এসেছে গিয়েছে। আমার আগে দেখা ক্যান্সার আক্রান্ত রোগী এখনো বেঁচে আছে, কিছুদিন আগে রোগীকে দেখেছি সে বেঁচে নেই, এমন রোগীও আছে। বেসিক্যালি সার্জারি করার আগে দেখতে হবে যে সেই রোগীটা সার্জারি করলে তার ক্যান্সারটা সারা বডিতে ছড়িয়ে যাবে কিনা, কতটুকু রিস্ক রয়েছে, ডাক্তাররা সেটা প্রথমে আইডেন্টিফাই করবেন। যদি ছড়িয়ে যাওয়ার রিস্ক থাকে, তাহলে প্রথমে তাকে কিছু কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা এ ধরনের কিছু একটা চিকিৎসা পদ্ধতি দিতে হবে, যাতে সার্জারি করার
অবস্থায় রোগীটাকে নিয়ে আসা যায়। হয়ে গেল। ক্যান্সারটা যেন শরীরের অন্যান্য পার্টসে ছড়িয়ে না যায়, এই অবস্থায় রোগীটাকে নিয়ে আসার পর এরপর সার্জারি হবে। সার্জারির পর এরপর বিভিন্ন ধরনের থেরাপি আছে, অনেক ধরনের থেরাপি আছে এখন। প্রাথমিক থেরাপি হচ্ছে রেডিওথেরাপি, বাংলাদেশে যেটা অ্যাভেলেবল। কেমোথেরাপি অনেক ধরনের, বিশ্বাস করবেন না, এখন অল অ্যাবাউট অনেক স্যালাইন কেমো এখন ট্যাবলেটে চলে আসছে। যদিও খরচের দিক দিয়ে একটু ব্যয়বহুল বলা যায়, ট্যাবলেট দিয়ে আপনি কেমোথেরাপি আপনার হয়ে যাচ্ছে। ট্যাবলেট খাচ্ছেন, আপনাকে স্যালাইন দিতে হচ্ছে না, স্টেন্টিং করতে হচ্ছে না, বিভিন্ন ধরনের ঝুঁকি ঝামেলা পোহাতে হচ্ছে না। রেডিওথেরাপি, কেমোথেরাপি, নিউক্লিয়ার মেডিসিন বর্তমানে সবচেয়ে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে এক আলোড়ন সৃষ্টি করেছে নিউক্লিয়ার মেডিসিন থেরাপি। ইমিউনোথেরাপি, আপনার ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করা হয়। আপনার ইমিউন সিস্টেম, আপনার শরীর আপনার ক্যান্সারকে প্রতিরোধ করতে পারছে না, সেই ইমিউন সিস্টেমকে আপনাকে শক্তিশালী করে আপনার রোগটাকে দূর করে দেওয়া হচ্ছে, সেরকম থেরাপিও আসছে। বিভিন্ন গবেষণা চলছে, ট্রায়াল চলছে, কোনো না কোনো ট্রায়াল, কোনো না কোনো গবেষণা, কোনো না কোনো মেডিসিন আপনার জন্য কাজে লেগে যাবে। সুতরাং সঠিক চিকিৎসা পদ্ধতিটা আপনাকে আপনার প্রতিষ্ঠান, ডাক্তার বা প্রতিষ্ঠান আপনাকে বলে দেবে কোন চিকিৎসা পদ্ধতি আপনি বেছে নেবেন, এবং সেটা আপনার নিতে হবে। এখন এরপর সমস্যার হবে পরে, যখন আপনি একটা থেরাপি শুরু করবেন তখন কি হবে, আপনার শরীর ধপ করে উইক হয়ে যাবে। কেন হবে? কারণ ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি এটাই, সেটা হচ্ছে যে আপনার যে সেলগুলো ক্যান্সার আক্রান্ত হতে পারে সেই সেলগুলোকে ডেস্ট্রয় করে দেওয়া, এবং এটা করতে গিয়ে শরীরের অন্যান্য ভালো সেলগুলোও কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়, এবং সে কারণে শরীর অনেক দুর্বল হয়ে যায়। রোগী ভাবে বা রোগীর আত্মীয় স্বজন ভাবে ক্যান্সারের কারণেই সে দুর্বল হয়ে গেছে, মরে যাচ্ছে। আসলে তা না। আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরের উপর যে চাপটা পড়েছে, মেডিসিনের চাপটা, এই কারণে আপনার শরীরটা খারাপ হয়ে গেছে, আপনার ক্যান্সার আপনার শরীরটা খারাপ করেনি। তাহলে একটা বড় সান্ত্বনা পাবেন। যদি ওই ঝক্কিটা আপনি যদি মোকাবেলা করে আপনি টিকে থাকতে পারেন, আপনার জন্য ভালো একটা সময় অপেক্ষা করছে। পরের পয়েন্টে যাচ্ছি। সার্জারি হলো, থেরাপি হলো, ডাক্তার আবার পরীক্ষা করে দেখবেন আপনার শরীর কতটুকু ক্যান্সার আছে, আদৌ চলে গেছে কিনা। ভালো একটা আউটপুট আসবে, আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে একটা ফলো আপে আসতে বলবে। ফলো আপটা কেন? আপনি মনে করেছেন আপনার চিকিৎসা হয়ে গেছে, আপনার থেরাপি হয়ে গেছে, আপনার ক্যান্সার শেষ হয়ে গেছে, আপনি বাড়ি চলে গেলেন, আর আসবেন না। নো, আপনার শরীরে ক্যান্সার একবার দানা বেঁধেছে, আপনার জিনের মধ্যে ক্যান্সারের একটা প্রকোপ রয়ে গেছে, আপনার ক্যান্সার যে কোনো সময় ব্যাক করতে পারে। সুতরাং ডাক্তারের দেওয়া সেই ফলো আপ ডেটে আপনাকে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা সহ আপনাকে ডাক্তারের সঙ্গে উপস্থিত হবে, এবং ডিউ ডেটে। ডাক্তার যদি 1 মাস পরে 1 মাস, 3 মাস পরে 3 মাস, 6 মাস পরে 6 মাস, 1 বছর পরে 1 বছর, আপনাকে আসতে হবে, এবং পরীক্ষা নিরীক্ষা সহ ডাক্তারের সাথে আপনাকে মিট আপ করতে হবে। আপনি যদি এখানে এই নিয়মটা না মানেন, অ্যাট এনি টাইম ক্যান্সার যদি দ্বিতীয়বার ব্যাক করে, ইট ইজ ডিফিকাল্ট। সেটার মোকাবেলা না এখনো যে আমি দেখেছি, আমার নিজের চোখে দেখা অনেক রোগী সার্ভাইভ করে আছেন ক্যান্সার সেকেন্ড টাইম ব্যাক করার পরেও, কিন্তু ইট ইজ ডিফিকাল্ট, ডাক্তারের জন্য টাফ হয়ে যায়, কারণ তখন শরীর কাজ করে না, ওই ওই একটা নির্দিষ্ট মেডিসিন এগেনস্টে সে কাজ করতে চায় না। সুতরাং আপনার মৃত্যুর আগ পর্যন্ত নিয়ম মেনে চলতে হবে, নিয়মিত ফলো আপে থাকতে হবে, ডাক্তার যে ওষুধ দিয়েছে সেই ওষুধগুলো নিয়মিত খেতে হবে, নিয়মিত ব্লাড প্রেশার, নিয়মিত ডায়াবেটিস যা যা আছে সব চেক করতে হবে, খাবার থেকে শুরু করে ব্যায়াম যা যা করতে বলেছে তাই তাই করতে হবে। আমার আপাতত আজকের যে আলোচনা সেটা শেষের দিকে চলে এসেছি। তো আমি চাই না এই বাংলাদেশের কোনো পরিবারেই কোনো সদস্য ক্যান্সার আক্রান্ত হোক। তারপরে যদি হয়েও যায়, আপনারা ভয় পাবেন না,
নিজের উপর আস্থা রাখবেন, সৃষ্টিকর্তার প্রতি আস্থা রাখবেন, মনের জোর নিয়ে এগিয়ে যাবেন, ইনশাল্লাহ সৃষ্টিকর্তা আপনার সহায় থাকবেন। এরপরে ছোট্ট একটা টিপস দিই আমি, এটা আমি নিয়মিত ফলো করি। যারা ইসলাম ধর্মের অনুসারী আছেন তারা এটা শুনবেন, অন্যান্য ধর্ম থেকে আমি এটা স্কিপ করে যাওয়ার জন্য অনুরোধ করছি। প্রতিদিন সকালে কুসুম গরম পানিতে 1 থেকে 2 চামচ মধু মিশিয়ে খাবেন। অসম্ভব উপকারিতা, এটা আমি নিজে পেয়েছি, প্রমাণ আছে। কালো জিরা যদি প্রতিদিন পাতে রাখতে পারেন, কালো জিরার ভর্তা হোক বা কোনো একটা তরকারির মধ্যে হোক, যেভাবে হোক, উপকার আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ থাকার তৌফিক দান করুন। সবার প্রতি ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।